আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনারা কেমন আছেন? ভাই কয়জন দেখছি? আচ্ছা, ধন্যবাদ। যারা যুক্ত হয়েছেন তারা একটু রেসপন্স করার চেষ্টা করবেন। আজকে সম্ভবত বিপিএল লাইভ খেলা চলছে, তাই তারা সবাই আজকে বিপিএল খেলা দেখতেছে। ফাইনাল খেলা চলছে, আমিও দেখতেছিলাম। তো এখন ক্লাস থাকার কারণে ক্লাসে আসলাম। চলুন আমরা একটু আলোচনা করি। আমরা ব্যাকরণের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব আজকে, যে টপিক থেকে মোটামুটি সব ধরনের পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায়। যারা লাইভে যুক্ত আছেন তারা অফলাইনে আমার ক্লাস করেছেন এমন কেউ আছেন? জি, ধন্যবাদ আপনাকে। বলুন আজকে তাহলে আমরা কি পড়াবো, কি পড়াইলে আপনারা খুশি? চলুন একটা সহজ এবং উপযোগী টপিক পড়াই। আমরা এর আগে লাইভ যখন নিছিলাম আরেক গত অনলাইন বেসে, সেক্ষেত্রে ওই ক্লাসে আমরা সমাস পড়িয়েছিলাম। আর এর আগের আবার আরেকটা লাইভ ক্লাসে আমরা সন্ধি পড়িয়েছিলাম। আজকে আমরা এই সমাস, সন্ধি বা আরো যে টপিকগুলো আছে এগুলোর মধ্যে আজকে আমরা বেছে নিতে পারি কারক টপিকটাকে। কি বলেন আপনারা? কারক পড়া যায়? কারক পড়া যায় না? জি, ধন্যবাদ। তাহলে আমরা কারক শুরু করছি। অনলাইন ডিরেক্টর কি বলছে, কারক শুরু করা যায়? হ্যাঁ, অনলাইন ডিরেক্টরও সম্মতি দিচ্ছে স্যার কারক পড়ান, কারক দরকার। চলুন তাহলে আমরা একটু কারক নিয়ে কথা বলতে থাকি ইনশাআল্লাহ। আজকে যারা আমার সাথে ক্লাস করছেন, যারা অনলাইনে পেইড বেসের স্টুডেন্ট অথবা যারা অনলাইনে ভর্তি হবেন সিদ্ধান্ত নিচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আগে বলে রাখছি এটা আমাদের শুধুই মাত্র আজকের উদ্বোধনী ক্লাস। আমি আজকে যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারি, এই জন্য মন খারাপ করবেন না। আমরা যখন আপনারা ভর্তি হয়ে যাবেন তখন রুটিনে যখন ক্লাস নিব তখন আমরা একেবারে বাসা থেকে শুরু করব, ধারাবাহিক ক্লাস নেওয়ার চেষ্টা করব। বাসার পরে অনেক পরে কারকের ক্লাস আবার আসবে, সেক্ষেত্রে আমরা ওই দিন আবার কারক আপনাদেরকে পড়াবো। আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, তাই উন্মুক্ত একটা টপিক নিয়ে কথা বলছি। আপনারা কিন্তু হতাশ হবেন না যারা ভর্তি হয়েছেন, যে স্যার হুট করে কারক শুরু করে দিল, এর আগে আরও কত পড়া আছে। যারা ভর্তি হবেন তাদেরকে একেবারে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ভাষা, ব্যাকরণ এগুলো সব পড়াইয়া তারপরে আমরা কারক পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আউট সাউন্ড হচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে যারা আছেন যুক্ত তারা আমার সাথে একটু রেসপন্স করবেন। কারকের সংজ্ঞা দিচ্ছি, কারক শব্দটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আপনারা রেসপন্স করলে আমার ভালো লাগবে। কারক শব্দটা সংস্কৃত ভাষার শব্দ। কারক শব্দটা সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। কারক শব্দটি কোন পদ, যদি এমন কোশ্চেন হয় সেক্ষেত্রে আমরা উত্তর দিব বিশেষ্য পদ। কারক শব্দটি বিশেষ্য পদ। কারক শব্দটি গঠিত হলো কিভাবে, যদি আমরা কারক শব্দটার গঠন প্রক্রিয়া দেখি তাহলে এই যেরকম ক্রি যোগ অক ইকুয়াল টু কারক। আচ্ছা, এটা নিয়ে কারো মধ্যে
একটু দ্বন্দ্বতার তৈরি হতে পারে, কারণ অনেক বই আপনারা যদি পড়তে যান সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ক্রি যুগ অকের জায়গাত নকও দেয়া আছে। তো সেজন্য আপনার মনে কোশ্চেন জাগতে পারে, স্যার আমি মনে হয় তাহলে এই ইনফরমেশনটা ভুল দিয়েছে। আমি ভুল দেইনি ভাই, একটা সহজ কথা আগে একটু স্মরণ করায় দেই। 2020 সালের নভেম্বর মাসে এসে আমাদের আগের যে ব্যাকরণ বইটা ছিল নবম দশম শ্রেণীর বোর্ড বই, এটাকে কিন্তু 2020-এর নভেম্বরে পরিবর্তন করা হয়েছে। 2021-এর জন্য একটা নতুন বোর্ড বই প্রণয়ন করা হয়েছে। আর সেই বোর্ড বইয়ের মধ্যে কিন্তু ক্রি যুগ নক নাই, ক্রি যুগ অক আছে। আচ্ছা, এই জন্য আমরা অকটাকে কারেক্ট করে নিচ্ছি আপাতত। যদি কোশ্চেন হয় যে কারকের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটা, সেক্ষেত্রে আমরা উত্তর দিব ক্রি যুগ অক, যদি অপশনে থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা উত্তর দিব ক্রি যুগ নক। আচ্ছা, আর একটা কথা হলো, যদি বলা হয় কারক শব্দের বিশ্লেষণ নিচের কোনটি, সেক্ষেত্রেও কিন্তু আমরা উত্তর দিব ক্রি যুগ অক। এটাই দুইটা কোশ্চেনের উত্তর একই। আবার যদি বলা হয় কারক শব্দটা প্রকৃতি প্রত্যয়ের কোন নিয়মে গঠিত হয়েছে, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কারক শব্দটা প্রকৃতি প্রত্যয়ের তিনটা সূত্র আছে, গুণ, বৃদ্ধি, আরেকটা হলো সম্প্রসারণ। গুণ, বৃদ্ধি এবং সম্প্রসারণ, এই বৃদ্ধির নিয়মে কারক শব্দটা কিন্তু গঠিত হয়েছে। আমরা যদি দেখাই যে মূল স্বরে যদি রি অথবা রি কার থাকে, তাহলে বৃদ্ধির নিয়মে এটা হয়ে যায়, বৃদ্ধির নিয়মে এটা হয়ে যায় আর। আর বৃদ্ধির নিয়মে আর হয়, আর গুণের নিয়মে হয় অর। গুণের নিয়মে হয় অর। যারা একটু ভালো ব্যাকরণ বোঝেন তারাই ব্যাপারটা বুঝবেন, অথবা অফলাইনে যদি আমার ক্লাস করে থাকেন তারাও বুঝবেন যে প্রকৃতি প্রত্যয়ের তিনটা সূত্র আছে, একটা গুণ, একটা বৃদ্ধি, একটা সম্প্রসারণ। এই তিনটা বৃদ্ধি, তিনটা নিয়মের কোন নিয়মে কারক শব্দটা গঠিত হয়েছে? উত্তর হবে বৃদ্ধির নিয়মে। তাহলে রিকার থাকলে কি হয়? আর হয়। রিকার থাকলে কিভাবে আর হয় দেখুন, এই যেখানে আছে ক, এই যে আর এর আমরা নিলাম আ, তাহলে হবে কা। এখানে আছে অন্তস্তর, এই যে আমরা নিলাম অন্তস্তর, আর এই পাশে আছে ক, এই যে নিলাম ক। এইভাবে কারক শব্দটা তৈরি হয়েছে। আর যদি বলা হয় কারক শব্দটা কোন শব্দ, সেক্ষেত্রে আমরা উত্তর দিব পারিভাষিক শব্দ। কারক শব্দটা কোন শব্দ? উত্তর দিব পারিভাষিক শব্দ। এর আগে আমি আরো একটা কোশ্চেন বলছিলাম যে কারক শব্দটা কোন ভাষার শব্দ, সেক্ষেত্রে উত্তর ছিল তৎসম বা সংস্কৃত ভাষার। কিন্তু এখন বলছি কারক শব্দটা কোন শব্দ, উত্তর হবে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। এরপরে কারক শব্দটার অর্থ কি? কারক শব্দটার দুইটা অর্থ আমরা পড়ব, একটা হলো সাধক, আরেকটা হলো সম্পাদক। কারক শব্দের অর্থ সাধক অথবা সম্পাদক। আপনি আরো একটা বলতে পারেন কারক শব্দের অর্থ কর্ম সম্পাদক। তাহলে সাধক যেটা, সেটাই কর্ম সম্পাদক। তাহলে ধরে নেন আপনি যদি এটা একটু সমস্যায় মনে করেন, তাহলে আমরা তিনটা অর্থ জানলাম। কারক শব্দের অর্থ হচ্ছে সাধক, আরেকটা হলো সম্পাদক, অথবা আমরা এরকমও বলতে পারি কর্ম সম্পাদক। তাহলে কারক শব্দের অর্থ আমরা জানলাম। এবার যদি আমরা দেখি যে কারক শব্দটা কোন লিঙ্গ, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কারক শব্দটা পুংলিঙ্গ বা পুরুষ লিঙ্গ। তাহলে কারক শব্দের স্ত্রীলিঙ্গ কি হবে স্যার? কারক শব্দের স্ত্রীলিঙ্গ হবে কারিকা। কারক শব্দের স্ত্রীলিঙ্গ হবে কারিকা। আচ্ছা, এখন আমরা দেখব কারক শব্দটা মানে কারক শব্দটা, কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক টপিকটা বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা নিয়ে একটু ঝামেলা আছে। আমাদের চাকরি প্রত্যাশী ভাই বোনদের মনে বিশাল এক কোশ্চেন, কারণ তারা যখন পুরাতন বইগুলো পড়তে যায় বা আগের বইগুলো পড়তে যায়, সেক্ষেত্রে দেখা যায় কারক শব্দটা শব্দতত্ত্বে আলোচিত হয়। তো নতুন যে বইগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে আবার দেখা যায় কারক শব্দটা বাক্যতত্ত্বে আলোচিত হয়। সেক্ষেত্রে আমরা কোনটা উত্তর দিতে পারি স্যার? দেখুন, এটা খুব সহজ, আমি একটু বুঝাইয়া দেওয়ার চেষ্টা করছি। বর্তমান ব্যাকরণে কারক শব্দটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আর আগের ব্যাকরণে এই কারকটা ছিল শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখন আমরা কোনটা উত্তর দিব?
দেখুন, পরিবর্তনের সাথে নিজেকে মিলিয়ে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং স্মার্টনেসও তার লক্ষণ। তাহলে এখন যদি কোশ্চেন আসে যে কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, আমরা সেই ক্ষেত্রে উত্তর দিব বাক্যতত্ত্ব। যদি বলেন আমাকে স্যার কেন বাক্যতত্ত্বে আসলো, তার কারণটা কি, যদি আমাকে কারণটা বোঝাতে বলেন তাহলে আমি বলবো, দেখুন ঢাকা ইউনিভার্সিটির 2014 সালের একটা কোশ্চেন আসছিল। আমরা যদি ওই কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করে দেই আপনাদেরকে, যেমন ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল, হাটিয়া চলিল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল। এই যে একটা কোশ্চেন, এখানে কোশ্চেন করা হয়েছিল এই বাক্যে হাটিয়া কোন কারকে কোন বিভক্তি। তার মানে কোশ্চেনটা কি ছিল, এই বাক্যে হাটিয়া কোন কারকে কোন বিভক্তি। তাহলে দেখুন কোশ্চেনটা ছিল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল, এটা ছিল মূল বাক্য। আন্ডারলাইন আমরা বাদ দিয়ে দেই, এখন এইখানে আমরা হাইলাইটস করে দিচ্ছি। ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল, এই বাক্যে হাটিয়া কোন কারকে কোন বিভক্তি। তাহলে আপনাকে দেখুন কারক নির্ণয় করতে বলা হয়েছে বাক্য থেকে। তাহলে কারক আমরা কোথা থেকে নির্ণয় করি, বাক্য থেকে নির্ণয় করি। যেহেতু কারক আমরা বাক্য থেকে নির্ণয় করি, সেহেতু কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আর বাক্যতত্ত্বের সাধারণ থিওরিটাই হচ্ছে বাক্য রিলেটেড সকল আলোচনা বাক্যতত্ত্বে আলোচিত হবে, আর শব্দ রিলেটেড সকল আলোচনা শব্দতত্ত্বে আলোচিত হবে। কারক যেহেতু আমরা বাক্য থেকে নির্ণয় করি, সুতরাং কারক বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এখন যদি আমাকে বলেন যে তাহলে স্যার হাটিয়াটা কোন কারক হবে, দেখুন ঘোড়ায় চড়িয়া মর্দ, ঘোড়ার উপর চড়িয়া, মর্দ মানে পুরুষ মানুষ হাটিয়া চলিল। আবার হাটিয়া চলে কেমনে, ঘোড়ার উপর চড়িয়া আবার হাইটা চলে কেমনে। হাটিয়া আসলে একটা জায়গার নাম, তিনি ওই হাটিয়া নামক জায়গায় চলল। তাহলে যখনই জায়গার কথা উল্লেখ আছে আর জায়গাটা যদি স্থির জায়গা থাকে বাক্যের মধ্যে, তাহলে সেটা হয়ে যায় অধিকরণ কারক। তাহলে এখানে হাটিয়াটা হবে অধিকরণ কারক। আর হাটিয়ার শেষে দেখুন একটা আ আছে, এই আ হচ্ছে কোনো বিভক্তির রূপী না। যখনই আমরা কোনো বিভক্তির রূপী দেখতে না পাবো, তখন সেটাকে বলবো আমরা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। তাহলে হাটিয়া উত্তরটা হবে অধিকরণ কারকে শূন্য বিভক্তি অথবা অধিকরণ কারকে প্রথমা বিভক্তি। আশা করি বুঝছেন যে কেন কারক বাক্যতত্ত্বে আলোচিত হয়। এখন কেউ একটু রেসপন্স করবেন যে আপনারা বুঝছেন কিনা। কারক কেন বাক্যতত্ত্বে আলোচিত হয়, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন না? ধন্যবাদ। আচ্ছা, এখন যদি আমরা একটু কারকের প্রকারভেদ দেখাতে চাই আপনাদের, তাহলে প্রকারভেদের আগে আমরা কারকের সংজ্ঞাটা একটু দেখব। কারক কাকে বলে? কারকের সংজ্ঞা খুব সহজ সংজ্ঞা, দুনিয়ার সব শিক্ষকেরা টিচাররাই জানে এবং বাংলা যারা পড়ায় তারা খুব ভালো করে জানে। আপনারা যারা চাকরির পরীক্ষা দুই একটা দিয়েছেন, দেওয়ার অভিজ্ঞতা আছে, তারাও জানেন যে কারকের সংজ্ঞা। কারকের সংজ্ঞা হলো ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এখন যদি আপনি ক্রিয়াপদ না জানেন, নামপদ না জানেন, তাইলে আবার সমস্যা, কারক পড়ানো মুশকিল বা কঠিন। গতানুগতিক নিয়মে ওই যে ক্রিয়াপদকে কাকে বা কি দিয়ে কোশ্চেন করলে উত্তরে কর্ম পাওয়া যায়, ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে কোশ্চেন করলে উত্তরে কর্তা পাওয়া যায়, এগুলা দিয়ে গুটি কয়েক কারক আনসার করা যায়। তবে কারকের উপর বিশেষত্ব বা বিশেষ জ্ঞান অর্জনের জন্য এগুলো যথেষ্ট নয়, এর বাইরেও অনেক কিছু শিখতে হবে। আর সেগুলো জানার জন্য আপনাকে অবশ্যই ক্রিয়াপদ এবং নামপদ সম্পর্কে আগে জানতে হবে। আর এই জন্যই আমরা অফলাইনে ক্লাস নেওয়ার সময় আমরা পদ প্রকরণে আগে পড়াই এবং কারককে পরেই পড়াই। যাই হোক, তাহলে চলুন আমরা যদি বলি কারকের সংজ্ঞা, ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। এখানে একটা কোশ্চেন হতে পারে, কারক কত প্রকার? আমরা সবাই জানি কারক 6 প্রকার।
যদি কোশ্চেনটা সংজ্ঞা থেকে কোশ্চেন কর্তা চুরি করে করতে চায় বা একটু পেস লাগায় করতে চায়, তাহলে কোশ্চেন কর্তা কোশ্চেনটা এমনও করতে পারে যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হতে পারে কয় ধরনের। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হতে পারে কয় ধরনের? সেক্ষেত্রে আমরা উত্তর দিব 6 ধরনের। 6 ধরনের, আর এজন্যই কারক মূলত 6 প্রকার। তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হতে পারে 6 ধরনের, এজন্যই কারক মূলত 6 প্রকার। এজন্য কারক মূলত 6 প্রকার। আচ্ছা, 6 প্রকার যে আগের ব্যাকরণে যেরকম ছিল নতুন ব্যাকরণে এরকম নাই, একটু পরিবর্তন এসেছে। আপনারা 6 প্রকারের মধ্যে আগে পড়েছিলেন সম্প্রদান কারক, আর এই সম্প্রদান কারককে কিন্তু এখন আর রাখা হয়নি। সম্প্রদান কারককে কিন্তু পরিবর্তিত ব্যাকরণে বা নতুন ব্যাকরণে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সম্প্রদানের পরিবর্তে আনা হয়েছে কোন কারকটাকে? সম্প্রদানের পরিবর্তে আনা হয়েছে সম্বন্ধ কারককে। সম্বন্ধ কারককে আনা হয়েছে। তাহলে সম্প্রদান কারকের পরিবর্তে কোন কারককে আনা হয়েছে? সম্প্রদান কারক। 43 বিসিএস একটা কোশ্চেন এসেছিল, আপনারা একটু নজর দিয়ে রাখুন। 43 বিসিএস একটা কোশ্চেন আসছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? উত্তর ছিল সম্প্রদান কারক। 43 বিসিএস এর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? উত্তর ছিল সম্প্রদান কারক। আর এখন আর ব্যাকরণে বা পরিবর্তিত ব্যাকরণে সম্প্রদান কারককে আসলেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, সম্প্রদানের পরিবর্তে আনা হয়েছে সম্বন্ধ কারককে। যাই হোক, এবার আমরা 6 প্রকার কারক যদি দেখাতে চাই, তাহলে আমরা বলবো একটা কর্তা কারক, একটা কর্মকারক। একটু লিখে দিচ্ছি। সম্বন্ধ কারককে আনা হয়েছে নবম দশম শ্রেণীর বোর্ড বই। কে আনছে? এটা আবার কেমন কোশ্চেন? এমন করে বলা যাবে কে আনছে? এ কি কোনো ব্যক্তির আনার ক্ষমতা আছে? বলুন। আমি যে কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে নতুন ব্যাকরণে 2020 সালের নভেম্বর মাসে ব্যাকরণে একটু পরিবর্তন এসেছে, এটা শোনেননি? আমরা অনেকে যে ব্যাকরণটা পড়েছিলাম, ওই ব্যাকরণটা রচনা করেছিল মনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী, যেটা প্রকাশিত হয়েছিল 1995 সালে। 1995 সালে প্রকাশিত হয়ে এই ব্যাকরণটা 2020 সাল পর্যন্ত প্রচলিত ছিল। 20 নভেম্বরে ব্যাকরণ পরিবর্তন করা হয়েছে, নবম দশমের জন্য একটা নতুন বোর্ড বই সংযোজন করা হয়েছে, আর ওইটা 2021 সাল থেকে প্রচলিত। এই বইয়ে এবং আগের বইয়ে একটু তফাৎ আছে, একটু বৈসাদৃশ্য আছে, সেগুলো জেনে চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তা না হলে কিন্তু সব আগেরগুলো কোশ্চেন দিয়ে দিবেন, উত্তর দিয়ে দিবেন, আর সব উত্তরই ভুল হয়ে যাবে। আচ্ছা, এই জন্য আমরা বললাম, অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিছি যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারককে বাদ দিতে চেয়েছিলেন, এটা 43তম বিসিএস এর কোশ্চেন। আর এখন ব্যাকরণে এই সম্প্রদান কারককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাদ দিয়ে আনা হয়েছে কোন কারককে? সম্বন্ধ কারককে। কোন কারককে? সম্বন্ধ কারকে। নামেও একটু পরিবর্তন আসছে। দেখুন, আপনারা যখন ক না দিয়ে আমরা 1 নাম্বার দিয়ে লিখি, 1 নাম্বারে যে কারকটা আপনারা পড়ছিলেন এটার নাম ছিল কর্তৃকারক। কর্তৃকারক আমরাও পড়ে আসছি কর্তৃকারক, কিন্তু নতুন ব্যাকরণে বা পরিবর্তিত ব্যাকরণে কর্তৃকারক আর কর্তৃকারক নাই, একে নতুন নামকরণ করা হয়েছে, একে বলা হয়েছে কর্তাকারক। কর্তাকারক আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, তাহলে আমরা দুইটাই জানলাম, কর্তৃকারকও জানলাম, কর্তাকারকও জানলাম। মনে রাখুন, কর্তৃকারক আগে ছিল, এখন পরিবর্তন করে কর্তাকারক করা হয়েছে। আমরা কর্তা এবং কর্তৃ দুটাই শিখলাম। 2 নাম্বারটা কর্মকারক। 3 করণকারক। 4 এই 4 নাম্বারে আগে সম্প্রদান কারক ছিল, আমরা সম্প্রদান কারক লিখে দিলাম। সম্প্রদান কারক আগে ছিল, মনে রাখুন। এই সম্প্রদান কারকের পরিবর্তে আনা হয়েছে এখন সম্বন্ধ কারককে। আমরা মনে হয় বারবার বানানটা ভুল করতেছি না। সম্বন্ধ কারককে আনা হয়েছে।
5 নম্বরে আমরা দেখব অপাদান কারক, অপাদান। আর 6 নম্বরে অধিকরণ, অধিকরণ। জি, আপনারা লাইনেই থাকুন, আমরা একটু করে চেঞ্জ করে নিচ্ছি, ওই বন্ধ হয়েই গেছে। খেলার কি খবর, কেডা জিততেছে? বন্ধ করেন নি? জি, ধন্যবাদ। দেখুন, আমরা বলছিলাম কারক 6 প্রকার, বা ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হতে পারে কয় ধরনের, এমন কোশ্চেনের উত্তর দিব আমরা 6 ধরনের। একটা হলো কর্তা সম্পর্ক, কর্ম সম্পর্ক, করণ সম্পর্ক, সম্প্রদান সম্পর্ক, অপাদান সম্পর্ক, অধিকরণ সম্পর্ক। আমরা আগে বলছিলাম যে সম্প্রদান কারকের পরিবর্তে এখন আনা হয়েছে সম্বন্ধ কারক। আমরা দুইটাই পড়বো, সম্প্রদানও পড়বো, সম্বন্ধ কারকও পড়বো। পরীক্ষার মধ্যে যেটাই আসবো সেটারই উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। আমরা কিন্তু বাদ দিব না, আমরা পড়বো, দুইটাই পড়বো। আচ্ছা, এরপরে বলছিলাম কর্তাকারকের, কর্তৃকারকের নামটাকে পরিবর্তন করে করা হয়েছে কর্তাকারক, এটা একটু জেনে রাখবেন। আমি একটা কথাও মন গড়া বলছি না, আপনারা এগুলো লাইভ হচ্ছে এবং এটা রেকর্ডেড থাকবে, আপনারা দেখে নিতে পারেন যে এগুলো আসলে পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ, দেখে নিতে পারেন। তাহলে আমরা যদি এখন একটা একটা কারক পড়াতে শুরু করি, তাহলে আমরা প্রথম কারক পড়ব কর্তাকারক বা কর্তৃকারক। কর্তাকারক বা কর্তৃকারক এর সংজ্ঞাটা হচ্ছে বাক্যে যে বিশেষ্য স্থানীয় পদ। সংজ্ঞাটা কি লিখে দিব আপনাদেরকে? আমাকে একটু রেসপন্স করবেন। যদি লিখে দিতে বলেন তাহলে আমরা লিখে দিব, আর যদি বললে হয় তাহলে বলুন কোনটা। কথা বলবেন প্লিজ। সংজ্ঞাটা কি লিখে দিব না মুখে বলে দিব? আচ্ছা, বাক্যে যে বিশেষ্য স্থানীয় পদ ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় বাক্যের কর্তাপদ। তাকে বলা হয় বাক্যের কর্তাপদ। এই কর্তাপদের সাথে
বাক্যের ক্রিয়া পদের যে সম্পর্ক তাকে বলে কর্তা কারক। আচ্ছা, আমরা বলছিলাম যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। পরীক্ষার মধ্যে এটাও কোশ্চেন হতে পারে, কারক মূলত কিসের নাম? সেক্ষেত্রে আমরা উত্তর দিব সম্পর্কের নাম। কারক মূলত কিসের নাম? উত্তর হবে সম্পর্কের নাম। তাহলে কর্তা কারক কাকে বলে? কর্তা কারকে বাক্যের কর্তা পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, ওই সম্পর্কটার নাম কর্তা কারক। আমি তাই বলছি, বাক্যে যে বিশেষ স্থানীয় পদ ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় বাক্যের কর্তাপদ। এই কর্তাপদের সাথে বাক্যের ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয় মূলত কর্তা কারক বা কর্তৃ কারক। তাহলে বাক্যের ক্রিয়াপদের সাথে কর্তাপদের সম্পর্কটাকে বলা হয় কর্তা কারক। যেমন যেমন ছেলেরা মাঠে বল খেলে। এই যেখানে ছেলেরা হলো বাক্যের কর্তা, এই কর্তার সাথে খেলে ক্রিয়াপদের যে সম্পর্ক, ওই সম্পর্কটাকে বলছি আমরা কর্তা কারক। তাহলে এখানে খেলে হলো ক্রিয়াপদ আর ছেলেরা হলো বাক্যের কর্তা। এই কর্তাপদটার সাথে বাক্যের এই ক্রিয়াপদের যে সম্পর্ক, ওই সম্পর্কটার নাম হলো কারক। তাহলে এখন যদি আপনাকে বলা হয় ছেলেরা কোন কারক, তাহলে আমরা উত্তর দিব কর্তা কারক। যদি বলা হয় কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কর্তা কারকে যে শেষে আ আছে, আ কোনো বিভক্তির রূপ না, উত্তর হবে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। তাহলে ছেলেরা কোন কারকে কোন বিভক্তি, উত্তর হবে শূন্য বা প্রথমা বিভক্তি। আচ্ছা, এই ফাঁকে আমরা আরো একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো আপনারা যে কারকের সাথে বিভক্তি যুক্ত করে কারক আগে পড়েছেন, বা টপিকটারও নাম ছিল কারক বা বিভক্তি, এখন কিন্তু এই টপিকটার নাম আর কারক বিভক্তি নাই। কারকে আলাদা, বিভক্তি আলাদা। আর আপনারা যে আগের ব্যাকরণে বিভক্তি প্রধানত দুই প্রকার, একটা ক্রিয়া বিভক্তি আর একটা নাম বিভক্তি। এই নাম বিভক্তি আবার 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই বিভক্তিগুলো যে পড়েছিলাম আমরা, এই বিভক্তিগুলো কিন্তু পরিবর্তিত ব্যাকরণে বা নতুন ব্যাকরণে নাই। তাই 2025 সালে যদি কোশ্চেন করতে চাই বাংলার শিক্ষকেরা বা বাংলার কোশ্চেন কর্তারা, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা এমনও হয়ে যেতে পারে, ছেলেরা মাঠে বল খেলে, এই বাক্যে ছেলেরা কোন কারক, কোন কারকে কোন বিভক্তি, এমন কোশ্চেন না হওয়ারই শতভাগ সম্ভাবনা আছে। তবে যদি আসে তাহলে সেটা আগের ব্যাকরণকে অনুসরণ করে আসছে। তাই আমরা দুইটাই পড়ব, তাই আমরা কারক পড়ব 2টা বা 3টা নিয়মে। যদি কোশ্চেন হয় ছেলেরা কোন কারক, উত্তর দিব কর্তা কারক। যদি বলা হয় ছেলেরা কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কর্তা কারকে শূন্য বিভক্তি। আবার যদি বলে ছেলেরা কোন কর্তা, ছেলেরা কোন কর্তা, কর্তা কারকের কর্তার বেশ কয়েকটা প্রকার আছে, আমরা এখনই দেখাবো, এটা মুছে দিয়ে কর্তার প্রকার বেঁধে যাব। যদি বলা হয় ছেলেরা কোন কর্তা, তাহলে একটু আপাতত এইটার মধ্যে, এই বাক্যটার মধ্যে আনসার নিয়ে নেন। ছেলেরা নিজেরাই যেহেতু বল খেলার কাজটা করতেছে, সুতরাং এখানে ছেলেরা মুখ্য কর্তা। যদি কোশ্চেন হয় ছেলেরা কোন কর্তা, তাহলে আমরা উত্তর দিব মুখ্য কর্তা। যদি বলা হয় ছেলেরা কোন কারক, উত্তর দিব আমরা কর্তা কারক। যদি বলা হয় ছেলেরা কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কর্তা কারকে শূন্য বিভক্তি, কর্তা কারকে শূন্য বিভক্তি। এখন আসুন আমরা যদি একটু কর্তার প্রকারভেদগুলো আপনাদেরকে দেখাতে চাই। কর্তার প্রকারভেদ, কর্তাগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে কর্তা কারক চেনা এমনিতেই সম্ভব। কে বা কারা দিয়ে কোশ্চেন করে কর্তা চিনতে পারবেন না সব জায়গায়, এটা মাথায় রাখুন। কোশ্চেন হতে পারে বাক্যের বৈচিত্র্য, বৈচিত্র্য ও বৈশিষ্ট্য। বাক্যের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুসারে কর্তা কত প্রকার, এমন কোশ্চেনের উত্তর হবে কর্তা 4 প্রকার। বাক্যের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুসারে কর্তা কত প্রকার? 4 প্রকার। একটা হলো মুখ্য কর্তা, মুখ্য কর্তা।
একটা হলো প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, আরেকটা হবে প্রযোজ্য, প্রযোজ্য কর্তা, আরেকটা হবে ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা। তাহলে বাক্যের বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুসারে কর্তা 4 প্রকার। এই 4 প্রকার কর্তাকে আমরা লিখেছি। একটা হলো মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। একটু ভালো করে শুনেন, বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে, ওই কর্তাই বাক্যের সেই ক্রিয়াটা সম্পাদন করবে। অর্থাৎ বাক্যে যে কাজটা থাকবে ওই কাজটা যে কর্তার উল্লেখ আছে সেই কর্তাই কাজটা সম্পন্ন করবে। আমরা ওই কর্তাটাকে বলছি মুখ্য কর্তা। ব্যাপারটা যদি আরো ক্লিয়ার করি তাহলে হয়, বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে, ওই একটা কর্তাই বাক্যের ক্রিয়া বা কাজটা সম্পন্ন করবে। তাহলে আমরা সেই কর্তাটাকে বলবো মুখ্য কর্তা। যেমন আমরা যদি এরকম বলি, দেখুন নাসিমা অঙ্ক করছে, ক্রিয়াপদটা হলো করছে। তাহলে অঙ্কটা কে করতেছে? নাসিমা অঙ্কটা করতেছে, নাসিমা। আচ্ছা একটু খেয়াল করেন তো, এই বাক্যটার মধ্যে নাসিমা ছাড়া আরো কি কোনো কর্তা আছে? নাই। তার মানে একটাই মাত্র কর্তা আছে, আর এই কর্তাটাই এই অঙ্ক করার কাজটা করতেছে। সুতরাং আমরা এই কর্তাটাকে বলছি মুখ্য কর্তা। তাই যদি কোশ্চেন হয় নাসিমা কোন কর্তা, আমরা উত্তর দিব মুখ্য কর্তা। যদি বলা হয় নাসিমা কোন কারক, তাহলে এটা যদি কর্তাপদ হয় এটা ক্রিয়াপদ, এর সাথে এর যে সম্পর্ক এটাকে বলছি আমরা কর্তা কারক। তাহলে এটা উত্তর হবে কর্তা কারক। কর্তা কারকে কোন বিভক্তি? উত্তর হবে কর্তা কারকে শূন্য বিভক্তি। কর্তা কারকে শূন্য বিভক্তি। কি ব্যাপার, আউট সাউন্ড কেন এত? আচ্ছা, যারা যুক্ত আছেন তারা একটু বলবেন যে মুখ্য কর্তা ব্যাপারটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে, সেই কর্তাটাই যদি ক্রিয়াটা সম্পাদন করে সেই কর্তাটাকে বলবাম। জি ধন্যবাদ। আচ্ছা বলুন তো, আমরা মুখ্য কর্তা বুঝছি কিনা? মুখ্য কর্তা বুঝলে আমরা প্রযোজক আর প্রযোজ্য কর্তার মধ্যে যাব। জি ধন্যবাদ। আপনাদের অনলাইন ডিরেক্টরকে কল দিচ্ছি, কই বাইরে চলে গেছে। আচ্ছা এখন আসুন আমরা যদি একটু প্রযোজক বা প্রযোজ্য কর্তা দেখাই। একটা বাক্যের মধ্যে আমরা প্রযোজক বা প্রযোজ্য কর্তা দেখাতে পারবো। তার আগে যদি প্রযোজক আর প্রযোজ্য কর্তার সংজ্ঞাটা একটু দেখতে চাই। প্রযোজক কর্তা কাকে বলে একটু সংজ্ঞাটা দেখুন। বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকবে, বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকবে, একটা কর্তা কাজটা পরিচালনা করবে। আরও যদি আমরা একেবারে আঞ্চলিক ভাষায় বলি তাহলে বলবো একটা কর্তা মাতভরি করবে, মাতভরি করবে, আরেকটা কর্তা কাজটা করবে। যেই কর্তাটা মাতভরি করবে তাকেই বলছি আমরা প্রযোজক কর্তা, আর তার অর্ডারে যিনি কাজটা করবেন তিনি হলেন প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক আর প্রযোজ্য আমরা একসাথে পড়ে ফেলতে পারি। বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকবে, একটা কর্তা অর্ডার করবে উনি প্রযোজক, আর তার অর্ডারে যিনি কাজটা করবেন তিনি হলেন প্রযোজ্য। বুঝতে পেরেছেন প্রযোজক আর প্রযোজ্য কর্তা? আমরা যদি এক্সাম্পল দেই, জি জি আমি দিচ্ছি, আমি ট্রাই করছি।
আউট সাউন্ড। আচ্ছা, এখন আউট সাউন্ড হচ্ছে, এখন শোনা যায় ক্লিয়ার? জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা বলছিলাম প্রযোজক কর্তা বা প্রযোজ্য কর্তা। যদি আরেকবার সংজ্ঞাটা রিপিট করি, বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকবে, একটা কর্তা কাজ করবে, আরেকটা কর্তা অর্ডার করবে, মাতবরি করবে। যেই কর্তাটা মাতবরি করবে বা অর্ডার করবে ওটাকে বলছি আমরা প্রযোজক, তার অর্ডারে যেই কর্তাটা কাজ করবে সেটাকে বলছি আমরা প্রযোজ্য। আচ্ছা, তাহলে এখানে দেখুন আমরা একটা বাক্য লিখেছি, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখানে ক্রিয়াপদটা হচ্ছে পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? শিক্ষক। তার মানে পড়ানোর কাজটা শিক্ষক পরিচালনা করতেছে, কিন্তু পড়তাছে কারা? পড়তাছে হচ্ছে ছাত্ররা। তাহলে শিক্ষকের পরিচালনায় কাজটা করতেছে কারা? ছাত্ররা। এখানে শিক্ষক প্রযোজক কর্তা আর ছাত্রদের প্রযোজ্য কর্তা। কোশ্চেন কর্তা চালাকি করে এরকম একটা বাক্য দিয়ে আপনাকে এইটুকু অংশও কোশ্চেন করতে পারে যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এই বাক্যে শিক্ষক কোন কর্তা? আমরা উত্তর দিব প্রযোজক কর্তা। যদি বলা হয় শিক্ষক কোন কারক, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কর্তা কারক। যদি বলা হয় শিক্ষক কোন কারকে কোন বিভক্তি, তখন আমরা উত্তর দিব কর্তা কারকে শূন্য বিভক্তি। এটা হলো শিক্ষকের বক্তব্য শেষ। এবার কোশ্চেন কর্তা কোশ্চেন করলো এখানে ছাত্রদের কোন কারক। আমরা কিন্তু অনেকেই বিপদে পড়ে যাব যারা আমরা কারক নির্ণয় করতে শিখেছি যে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে কোশ্চেন করলে উত্তরে কর্তা পাওয়া যায়। এইটুকুর বাইরে যাদের জ্ঞানই নাই তারা কিন্তু আনসার করতে পারবেন না যে ছাত্রদের কোন কারক। কেন? আমরা ছাত্রদেরকে কিন্তু কে বা কারা দিয়ে কোশ্চেন করে উত্তর পাচ্ছি না। দেখুন তো, কে ব্যাকরণ, আমরা বলছিলাম শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে। তাহলে যদি বলি কে ব্যাকরণ পড়াচ্ছেন? শিক্ষক। ধরেন এটা আমরা পাইলাম, কিন্তু ছাত্রদের আমরা কি দিয়ে কোশ্চেন করে বের করব? ছাত্রদেরকে কোশ্চেন করতে হয় শিক্ষক কাদের ব্যাকরণ পড়াচ্ছেন, এমন সময় উত্তর হয় ছাত্রদের। বাট আমরা তো এটা জানি না। আমরা জানি কে বা কারা দিয়ে কোশ্চেন করলে উত্তরে কর্তা পাওয়া যায়। তাহলে যে কে বা কারা দিয়ে কোশ্চেন করলে উত্তরে কর্তা পাওয়া যায় এটা ভুলে যান। এটা ভুলে যায় অন্ততপক্ষে কর্তা চিনেন। বাক্যের বৈচিত্র্য বৈশিষ্ট্য অনুসারে কর্তা 4 প্রকার। মুখ্য কর্তার এক্সাম্পল আমরা দিছি, প্রযোজক আর প্রযোজ্য কর্তা দুইটা একসাথে দিছি। এই যে বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকবে, প্রথম কর্তা এটাকে বলছি আমরা প্রযোজক কর্তা, পরের কর্তাটাকে বলবো আমরা প্রযোজ্য কর্তা। কাজটা যারা করবে তারা প্রযোজ্য কর্তা। যেহেতু এটা বাক্যের কর্তা সুতরাং এটা কর্তা কারক। তাহলে যদি বলা হয় ছাত্রদের কোন কর্তা, সেক্ষেত্রে আমরা উত্তর দিব প্রযোজ্য কর্তা। যদি বলা হয় এটা কোন কারক, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কর্তা কারক। যদি বলা হয় কোন কারকে কোন বিভক্তি, তখন আমরা উত্তর দিব কর্তা কারকে ষষ্ঠী বিভক্তি। এখানে ছাত্রদের এর একটা কথা আছে, ছাত্রদের এর, এটা ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, যদি এই এক্সাম্পলের আলোকে আমরা আরো আপনাদেরকে দুই একটা এক্সাম্পল দিতে চাই, খুবই পরিচিত, আপনারা জানেন কিন্তু প্যাচ লেগে যায়। আমরা বললাম মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। যদি এমন কোশ্চেন হয়, এখানে মা শিশুকে চাঁদ দেখানোর কাজটা জাস্ট পরিচালনা করতেছেন, আর চাঁদটা কিন্তু মূলত দেখতেছে শিশু। তাহলে দেখার কাজটা শিশু করতেছে, মা কাজটা পরিচালনা করতেছে। এজন্য মা প্রযোজক, শিশুকে প্রযোজ্য। যারা শিখেছেন কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তরে কর্ম পাওয়া যায়, তারা যদি কোশ্চেন করা হয় মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে শিশুকে কোন কারকে কোন বিভক্তি, আপনারা কিন্তু অনেকে উত্তর দিয়ে দিবেন এটা কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি। সেক্ষেত্রে আপনি 1 নাম্বার থেকে বঞ্চিত হবেন, কারণ এটা আসলে কর্ম নয়, এটা কর্তা। এটা প্রযোজক কর্তা, এটা প্রযোজ্য কর্তা। মার নিচে আন্ডারলাইন করে বা মাকে ইন্ডিকেট করে কোশ্চেন করলো মা কোন কর্তা, আমরা উত্তর দিব প্রযোজক কর্তা। কোন কারক? কর্তা কারক। কোন কারকে কোন বিভক্তি? কর্তা কারকে শূন্য বিভক্তি। শিশুকে নিচে আন্ডারলাইন বা শিশুকে ইন্ডিকেট করে কোশ্চেন করলো শিশুকে কোন কারক, কোন কর্তা, উত্তর দিব আমরা প্রযোজ্য কর্তা। কোন কারক? কর্তা কারক। কোন কারকে কোন বিভক্তি? কর্তা কারকে দ্বিতীয় বিভক্তি। তাহলে আমরা কর্তাও কিন্তু চিনতেছি, আবার
কারকও চিনতেছি, সাথে সাথে বিভক্তিগুলোও পড়তাছি। কেন বিভক্তিকে আমি এত বেশি প্রাধান্য দিচ্ছি না? কারণ বিভক্তি সহ কোশ্চেন নাও আসতে পারে। 24 সালে আমি অনেক পরীক্ষায় দেখেছি এইরকম কোশ্চেন হয়েছে, বিভক্তি সহ কোশ্চেন আসেনি। তাই 25 সালে ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু আমরা দেখতে পাবো বিভক্তির সাথে যুক্ত করে কারকের কোশ্চেন হচ্ছে না। ম্যাক্সিমাম কোশ্চেন এমনই হবে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কোন কারক? আপনাকে উত্তর দিতে হবে কর্তা কারক। আচ্ছা, এবার আসুন ব্যতিহার কর্তা। এই ব্যতিহার কর্তার সংজ্ঞাটা কি? বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকবে, এখানেও বাক্যের মধ্যে দুইটা কর্তা থাকবে, দুইটা কর্তাই কাজ করবে। প্রযোজক আর প্রযোজ্য কর্তার মধ্যে আমরা দেখেছি বাক্যের মধ্যে দুইটা কর্তা ছিল, একটা কর্তা কাজ করছে আর একটা কর্তা মাতবরি করছে। কিন্তু এখানে আমরা দেখব দুইটা কর্তা থাকবে, দুইটা কর্তাই একত্রে এক জাতীয় কাজ করবে, একটা কাজই করবে, দুই কর্তাই করবে। বাক্যের মধ্যে যদি এইরকম কোনো কাজের উল্লেখ থাকে আর দুইটা কর্তার উল্লেখ থাকে, সেই দুইটা কর্তাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। এক্সাম্পল দেই, দেখুন বোঝেন কিনা। আমরা যদি এরকম বলি, পরিচিত এক্সাম্পল, রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার প্রাণান্ত। প্রাণান্ত, প্রাণান্ত মানে প্রাণ শেষ। উলুখাগড়া কথাটার অর্থ কি স্যার? উলুখাগড়া কথার অর্থ হচ্ছে গুরুত্বহীন ব্যক্তি। রাজায় রাজায় যখন যুদ্ধ শুরু হয় তখন গুরুত্বহীন মানুষেরই প্রাণ শেষ হয়, দ্যাট ইজ রিয়েলিটি। এখানে আসুন তো, কয়টা রাজা আছে? একটা রাজা নাকি দুইটা রাজা? আমাকে কেউ একজন রেসপন্স করবেন, একটা রাজা নাকি দুইটা রাজা? দুইটা রাজা। এখন এই দুইটা রাজাই কি যুদ্ধ করতেছে নাকি একটা যুদ্ধ করে আর একটা খালি মার খায়? একটা যদি যুদ্ধ করে আর একটা যদি খালি মারই খাইতো তাহলে তো যুদ্ধই হতো না। এখানে দুইটা রাজাই তাহলে কি করতেছে? যুদ্ধ করতেছে। এই দুইটা রাজাকে একত্রে বলছি আমরা ব্যতিহার কর্তা। তাহলে কোশ্চেনটা যদি হয় রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার প্রাণান্ত, এখানে রাজায় রাজায় কোন কর্তা? আমরা উত্তর দিব ব্যতিহার কর্তা। যদি বলা হয় রাজায় রাজায় কোন কারক? উত্তর দিব কর্তা কারক। কারণটা হচ্ছে কর্তার সাথে বাক্যের ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাকেই বলা হয়, কর্তার সাথে বাক্যের ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাকেই বলা হয় কর্তা কারক। তাই রাজায় রাজায় কোন কারক? উত্তর হবে কর্তা কারক। যদি কোশ্চেন হয় কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কর্তা কারকে, যেখানে আছে অন্তস্থ অ, এখানে আছে অন্তস্থ অ, আর এই দুইটাই হলো সপ্তমী বিভক্তির রূপ। তাই উত্তর হবে সপ্তমী বিভক্তি, কর্তা কারকে সপ্তমী বিভক্তি। যদি আমরা আরো দুই একটা এক্সাম্পল দিতে চাই এই ব্যতিহার কর্তার আলোকে, যদি আমরা এমন বলি, দেখুন তো, পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, তর্ক হয়। আমাকে একটু বলুন তো এখানে কয়জন পণ্ডিতের কথা উল্লেখ আছে? দুইজন পণ্ডিত। এখন এই তর্কটা কি দুইজন পণ্ডিতেই করতেছে নাকি একজনে করতেছে? না, দুইজনেই করতেছে। যদি একজনে করে তাহলে তো তর্কই হবে না। এই দুইটা পণ্ডিতকে একত্রে আমরা বলছি ব্যতিহার কর্তা। দুইটা পণ্ডিতকে একত্রে বলছি ব্যতিহার কর্তা। তাই যদি কোশ্চেন করা হয় পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, এই বাক্যে পণ্ডিতে পণ্ডিতে কোন কর্তা? আমরা উত্তর দিব ব্যতিহার কর্তা। যদি বলা হয় কোন কারক, তাহলে আমরা উত্তর দিব কর্তা কারক। যদি বলা হয় কোন কারকে কোন বিভক্তি, সেক্ষেত্রে আমরা উত্তর দিব কর্তা কারকে। এই যে দেখুন এ আছে, এই যে এ আছে, তাহলে উত্তর হবে কর্তা কারকে সপ্তমী বিভক্তি, কর্তা কারকে সপ্তমী বিভক্তি। যাই হোক, আমরা বাক্যের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুসারে 4 প্রকার কর্তা পড়াইলাম। এই 4 প্রকার কর্তা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি? থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যতিহার সহজে চেনার উপায়ে যে দুইটা কর্তা একত্রে থাকবে, দুইটা কর্তা একত্রে কাজ করবে। দুইটা কর্তা বাক্যের মধ্যে থাকবে, বাক্যের মধ্যে যে কর্মটার উল্লেখ থাকবে সেটা দুই কর্তা মিলেই করবে। আমরা আরো এক্সাম্পল দিতে পারি, যেমন যদি বলি বাঘে মহিষে এক গাঁটে জল খায়, তাহলে যে জল খাওয়ার কাজটা মূলত বাঘে এবং মহিষ দুইজনেই করতেছে। তাহলে দুইটা কর্তা মিলেই কাজ করতেছে। এই কর্তাটাকে বলছি আমরা ব্যতিহার কর্তা। আচ্ছা, এছাড়াও বাক্যের
বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে আরো 3 প্রকার কর্তা আছে। বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে আরো 3 প্রকার কর্তা আছে, যেটাকে আমরা বলছি কর্মবাচ্যের কর্তা, আরেকটা বলছি বাপবাচ্যের কর্তা, আরেকটা বলছি কর্মকর্তা বাচ্যের কর্তা। এই 3টা কর্তা যদি এখন আমি পড়াতে চাই তাহলে আপনাকে আবার বাচ্য পড়াতে হবে, কারণ কর্তার মধ্যে উল্লেখই আছে এগুলো বাচ্যের কর্তা। প্রথম কর্তাটাই হলো কর্মবাচ্যের, একটু লিখে দিচ্ছি দেখুন। যায় না? ধরেন আমরা বলছি বাক্যের বাচ্য ও প্রকাশভঙ্গি, প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার। তাহলে কি বললাম? বাক্যের বাচ্য ও প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার। এই 3 প্রকার কর্তার একটা হচ্ছে কর্ম বাচ্যের কর্তা, আরেকটা হলো ভাব বাচ্যের কর্তা, আরেকটা হলো কর্ম কর্তা বাচ্যের কর্তা। আচ্ছা, আপনাদের মধ্যে একটু ঝামেলা হতে পারে, কারো কাছে যদি বাজারের প্রচলিত কোনো বই থাকে, আপনি যদি সামনে খুলে নিয়ে বসে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে তারা লিখেছে কর্মবাচ্যের কর্তা, এটা ঠিকই আছে, বাপবাচ্যের কর্তা এটাও ঠিকই আছে, তারা এখানে লিখছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা, কর্ম ও কর্তৃবাচ্যের কর্তা। যাই হোক, আমরা আগেই বলছিলাম যে কর্তৃ নামটাকে পরিবর্তন করে কর্তা করা হয়েছে। বাচ্য যখন আপনারা পড়বেন সেখানে আপনারা যায়া পাবেন কর্তৃবাচ্য না, ওইটারও নাম পরিবর্তন করে করা হয়েছে কর্তাবাচ্য। তাই আমরা বলছি কর্ম কর্তা বাচ্যের কর্তা। এটা কিন্তু আপনারা পড়তে যায় পাবেন কর্ম কর্তৃবাচ্যের কর্তা। তখন আবার আমারে বল ধরেন না, কারণ আমি দুটাই জানি, আপনাকে দুটাই বলে দিলাম। এটা কর্ম কর্তা বাচ্যের কর্তা, নতুন নাম, আগে নাম ছিল কর্ম কর্তৃবাচ্যের কর্তা। আচ্ছা, যারা লাইভে আমার সাথে যুক্ত আছেন তারা একটু বলবেন এই কর্তা 3টা মূলত কিসের কর্তা? এই কর্তা 3টা মূলত এই যে দেখুন, বাচ্যের কর্তা, বাচ্যের কর্তা, বাচ্যের কর্তা। তাহলে প্রথমটা কর্মবাচ্যের কর্তা, পরেরটা ভাববাচ্যের কর্তা, 3 নাম্বারটা কর্ম ও কর্তা বাচ্যের কর্তা। তাহলে এই কর্তাগুলো চেনার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে মাঝখানে যে বক্তব্যটা আছে বাচ্য, আপনাকে কষ্ট করে বাচ্য চিনতে হবে। এখন এই 3টা কর্তা চেনানোর জন্য আমাকে বাচ্য পড়াতে হবে, আর বাচ্য পড়ানোর মতো সময় আজকে আমার আর হবে না। আজকে আমার আলোচনা শেষ করে দিতে হবে, কারণ একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর সাধারণত আজকে আর পড়াচ্ছি না। যারা আমাদের কোচিং এতে ওই অনলাইনে ভর্তি হবেন তাদেরকে আমি আবার কারক এইভাবে ধারাবাহিকভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে যারা ভর্তি হয়েছেন তারা হতাশ হবেন না। আর লাইভে যারা যুক্ত আছেন, আমাদের সময়ের স্বল্পতার কারণে আমি এখন আর লাইভটাকে কন্টিনিউ করতে পারছি না, আমাকে বিদায় নিতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার পরে যে স্যার আছেন উনি কথা বলবেন, আপনারা ওনার কথা শুনবেন এবং উনি হয়তোবা আপনাকে কোনো টপিক পড়াতে পারে, সেই বিপরে আপনারা একটু লাইনেই থাকবেন, যুক্ত থাকবেন আশা করছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের বাংলা ব্যাকরণের লাইভ সেশনটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। চলুন যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন?
আচ্ছা, আমি আমার পরিচয় দিচ্ছি। সর্বপ্রথমে আমি হচ্ছে মোহাম্মদ নাইমুর রহমান, সহকারী পরিচালক এসএইচ জব কেয়ার। আমার সাথে আপনাদের মূলত কথা হবে অনলাইন বিষয়ক সব বিষয়ে। তো আমি আপনাদের সামনে কোনো নতুন টপিক নিয়ে আজকে ক্লাস নেব না। আজকে আপনাদের সাথে শুধুমাত্র আমাদের কোর্স ডিউরেশন, কোর্স কারিকুলাম বা কোর্সের বিস্তারিত বিষয়ে আলোচনা হবে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব আপনাদের। আচ্ছা, আমি একটু ফার্স্টে শুরু করি। আপনারা হয়তো এর আগে আমাদের একটা ভিডিও দেখেছেন, মানে আমার নিজস্ব, আমি আপনাদেরকে অনলাইন ব্যাচ সম্পর্কিত বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম। তারপরেও আমি এখানে আপনাদেরকে বলছি যে আমাদের এই অনলাইন কোর্সটা হচ্ছে 7ম অনলাইন কোর্স, যেখানে আমাদের নন এবং ডিপার্টমেন্ট দুইটাই করানো হবে। ত্রিপুলি ডিপার্টমেন্টের জন্য, ত্রিপুলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা আছেন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল যারা আছেন, তাদের জন্য এই কোর্সটা নন এবং ডিপার্টমেন্ট দুইটাই হবে। আর এই ত্রিপুলি ডিপার্টমেন্ট ব্যতীত অন্য কোনো ডিপার্টমেন্ট যদি আজকের লাইভ ক্লাসে বা লাইভ সেশনে যুক্ত থাকেন, তাদের জন্য শুধুমাত্র নন টেক করার সুযোগ থাকবে। এখানে ডিপার্টমেন্টটা করতে পারবে না, শুধুমাত্র নন টেকনিক্যালটা করতে পারবে। এখানে আমাদের টোটাল ক্লাস সংখ্যা আসবে হচ্ছে নন এবং ডিপার্টমেন্ট মিলে 353 প্লাস ক্লাস সংখ্যা থাকবে, যেটার প্রত্যেকটা ক্লাসই লাইভ হবে এবং রেকর্ডেড ভিডিও দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসে। আজকে যেরকম আপনারা লাইভ ক্লাস করছেন, এই ক্লাসের ভিডিওটা আপনারা কালকে সকালে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছেন অলরেডি বা ভর্তি হবেন, আপনাদের একটা আলাদা গুগল ড্রাইভের মাধ্যমে এই ভিডিওগুলো প্রোভাইড করা হবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট টপিকের জন্য থাকবে আলাদা লেকচার শিট। আমরা আপনাদেরকে আলাদা লেকচার শিট দিয়ে দেবো প্রত্যেকটা ডিপার্টমেন্ট টপিক করার জন্য। এখানে রেফারেন্স বই হিসাবে ডিপার্টমেন্টের জন্য থাকবে হচ্ছে টেসলা, রেজোনেন্স এবং ইংলিশ রাইটারের বই থেকে আমাদের নিজস্ব করা শিট, যেগুলো উপসহকারী প্রকৌশলী চাকরির পরীক্ষার জন্য যে কোনো প্যাটার্নে আপনি প্রস্তুতিও নিতে পারেন। এবং নন টেকের জন্যে আমরা বাংলা স্যার যিনি ক্লাস নিয়ে গেল, উনি হয়তো বইটাও আপনাদেরকে দেখিয়েছেন, বাংলা বই, উনি নিজের বইটা পড়াবেন। এই হচ্ছে আমাদের বাংলা বই। এটা হচ্ছে দীপ্তিমান বাংলা ব্যাকরণ ও সাহিত্য পাঠ, দুইটা পাঠ আছে। এটা হচ্ছে ব্যাকরণ পাঠ, এটারই আরেকটা পাঠ আছে সাহিত্য পাঠ। এই বইটা উনি নিজে রাইট করেছেন, উনি নিজে এই বইটার লেখক। এই বইটা উনি আপনাদের ক্লাসে পড়াবেন। এবং ইংলিশের জন্য পড়ানো হবে হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এবং ম্যাথের জন্য পড়ানো হবে হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ এবং ইন্ডিয়ান বিক্স। আর জিকের জন্য পড়ানো হবে আমাদের একটা জিকের স্যারের নিজস্ব শিট আছে, সেই শিট পড়াবেন। এবং আপনাদেরকে একটি বই রেফারেন্স হিসেবে পড়ানো হবে, সেটা জর্জের MP3ও হতে পারে অথবা অগ্রদূতও হতে পারে। আপনারা যেটা আপনাদের কাছে আছে সেটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। শুধু মূলত পড়ানো হবে শিট থেকে। এই হচ্ছে আমাদের বইগুলো, রেফারেন্স বইগুলো। এখন আসি হচ্ছে কোর্স ফি সম্পর্কে। কোর্স ফি হচ্ছে আমাদের ফুল কোর্সের ফি হচ্ছে 5,500 টাকা। আর যারা অনলি ডিপার্টমেন্টে ভর্তি হবেন, অনলি ডিপার্টমেন্ট, তাদের জন্য কোর্স ফি হচ্ছে 4500 টাকা। আর যারা অনলি নন ভর্তি হবেন, তাদের জন্য হচ্ছে 3500 টাকা। এখানে যারা অনলি ডিপার্টমেন্ট নেবেন, তারা এক স্টেপে যদি পে করেন তাহলে 500 টাকা লেস পাবেন এখান থেকে, মানে একবারে পুরোটা দিয়ে ভর্তি হইলে। আর যদি অনলি নন নেন তাহলে একবারে ভর্তি হইলে 500 টাকা ডিসকাউন্ট পাবেন এখান থেকে আপনারা। মানে অনলি ডিপার্টমেন্ট ফুল পেইড একবারে করলে 4000 পেইড করতে হবে, অনলি নন একবারে করলে 3000 পেইড করতে হবে। আর যদি আপনারা ভেঙে পেইড করতে চান, এক্ষেত্রে আপনারা দুইটা স্টেপ পাবেন। প্রথমে আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং ভর্তির পরবর্তী মাসে আরও 1500 টাকা দিতে হবে ডিপার্টমেন্টের ক্ষেত্রে, অনলি ডিপার্টমেন্ট। আর অনলি ননের ক্ষেত্রে আপনাদেরকে একবারে 3000 টাকা পেইড করে ভর্তি হতে হবে। এখন আসি ফুল কোর্সের বিষয়ে। আপনারা যদি ফুল কোর্সে একবারে পেমেন্ট করে ভর্তি হন, সেক্ষেত্রে আপনারা 500 টাকা লেস পাবেন এখান থেকে। একবারে 5000 টাকা পেইড করে আপনারা কোর্সটা নিতে পারবেন। এখন অনেকেই হয়তো একবারে পেইড করা কষ্টকর, তাই ফুল কোর্সের ক্ষেত্রে 3 স্টেপে আপনারা পেমেন্ট করতে পারবেন। প্রথমে 3000 দিয়ে ভর্তি হতে হবে, ভর্তির পরবর্তী মাসে 1500 এবং পরবর্তী মাসে 1000। এই হচ্ছে টোটাল 5500 আপনারা 3 ধাপে দিয়ে কোর্সটা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 500 টাকা ডিসকাউন্টটা থাকবে না। আমি আশা করি বোঝাতে পারছি। ফুল কোর্সে যদি একবারে পেড করে ভর্তি হন 500 টাকা লেস পাবেন, আর 3 বারে দিলে 500 টাকা লেসটা
থাকবে না। এই হচ্ছে আমার কোর্স ফি। কোর্স ডিউরেশন হচ্ছে 7 মাস। আমাদের এখানে 7 মাসের মধ্যে টোটাল নন এবং ডিপার্টমেন্ট শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। আর ক্লাস সংখ্যা ক্লাস টাইম এবং প্রতিদিন কয়টা করে ক্লাস এই বিষয়ে বলছি। সেটা হচ্ছে আমাদের প্রতিদিন 2টা করে ক্লাস হবে। প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা করে, মানে প্রতিদিন 2টা করে ক্লাস হবে 2 ঘন্টা। এবং আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে সন্ধ্যা 7:30 7:30 থেকে রাত্রি 10:30 মধ্যে একটা পূর্ণাঙ্গ রুটিন অনুসারে আমাদের ক্লাস হবে। সপ্তাহে 6 দিন, শুক্রবার দিন আমাদের ক্লাসটা অফ থাকবে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিনই আমাদের ক্লাস হবে। এই ছিল কোর্সের ওভারভিউ। আপনার যদি এখন কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারেন, আমি ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করব। আপনাদের কি কোনো কিছু জানার আছে? আমাদের ফ্রি ক্লাসের ডেট দেওয়া আছে 7 থেকে 10 তারিখ। 7 থেকে 10 তারিখ আমরা SMS এর মাধ্যমে গ্রুপে জানাই দেবো ক্লাসের টাইমগুলো। অবশ্যই 8:30টার আগে শুরু হবে না, 8:30 থেকে 9:30 এবং 9:30 থেকে 10:30 আগামীকালকে ক্লাস হবে ইনশাল্লাহ। আর রুটিনটা দেওয়া হবে 10 তারিখে। ফ্রি ক্লাস শেষ হওয়ার পরে রুটিন দেওয়া হবে। তবে রুটিন ওটাই হবে 7:30 থেকে 10:30টার মধ্যে সপ্তাহে 6 দিনই। সাড়ে 7টা থেকে 10:30টার মধ্যে ক্লাস রুটিনটা আমরা দেব। এটা হচ্ছে 10 তারিখ পরে আমরা যখন রুটিন করব তখন বলতে পারবো, কারণ আমাদের তো আরও অনলাইন ব্যাচগুলো আছে, তাদের রুটিনের সাথে সমন্বয় করে অবশ্যই 7:30টা থেকে শুরু হওয়ার সম্ভাবনা। যদি 7:30 না হয় তাহলে 8:30 থেকে 9:30 একটা হবে, 9:30 থেকে 10:30 একটা হবে, অথবা 7:30 থেকে 8:30, 8:30 থেকে 9:30। এই দুইটা রুটিনের বাইরে রুটিন হওয়ার সম্ভাবনা নাই। এবং অনেকের হয়তো কোশ্চেন আছে, সামনে রমজান মাস, সেক্ষেত্রে নামাজের সময় থাকবে, এটা তখন ক্লাসটা কি হবে? তখন ক্লাসটা হচ্ছে আমরা রুটিনে আপনাদের গ্রুপে কথা বলবো, পেইড বেসে যারা ভর্তি হবে তাদের সাথে। তাদের যে সুইটেবল টাইম থাকবে যেন সবাই ক্লাসে উপস্থিত থাকতে পারে, সেই টাইমটা বিবেচনা করে আমরা ক্লাস দেব। এবং আমাদের ক্লাস 25 রমজান পর্যন্ত চলমান থাকবে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? যারা ফেসবুকে লাইভ দেখছেন তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার করে দেব। আপনাদের কি কোনো কোশ্চেন আছে? যদি আপনাদের মধ্যে আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের লাইভ ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাস আগামীকালকে হবে ইনশাল্লাহ। আমরা কালকে সকাল 10টার মধ্যে ক্লাস শিডিউলটা জানাই দেব। এবং আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি আমাদের ভর্তি বিষয়ে কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমার সাথে সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে। এই নাম্বারটা আপনারা নিয়ে নিতে পারেন। আমি এই সরাসরি হোয়াটসঅ্যাপে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে হবে। কোর্সের বিস্তারিত জানা, ভর্তি বিষয়ে সকল তথ্য আমি এখান থেকে দিয়ে দেবো আপনাদেরকে এই নাম্বারটি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। আগামী কালকের ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।